কাল মহান স্বাধীনতা দিবস, বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত। এবং তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লাল সবুজের আভায় সেজেছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের জন্য মোটর শোভাযাত্রা সহ ৩ বাহিনীর বিউগল দল তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে সৌধ চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ সোহেল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে। মহান স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সমগ্র জাতি। সেই সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে ২৬শে মার্চ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ। ইতোমধ্যেই ৮৪ একর সৌধ চত্বরে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে। সৌধের প্রধান ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত পায়ে চলার পথ সাজানো হয়েছে রংতুলির আঁচড়ে। আর সৌধ মিনার পর্যন্ত তৈরি করা হয়েছে বাহারি ফুলের বাগান। আমরা বাগান সাজাচ্ছি, ফুলের বাগান। এটা সৌন্দর্যের জন্য এখানে মহামান্য প্রেসিডেন্ট আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, অন্য অন্য মন্ত্রীবর্গ মহোদয় তারা আসবেন, যাতে সবাই এসে এখানে দেখতে পায় যে জিনিসটা সুন্দর হয়েছে। ঘাস কাটা, গ্রুপ মারা, চারা লাগানো, আরও ইলেকট্রিশিয়ার কাজ, লাইটের কাজ, সিসি ক্যামেরা, এগুলোর কাজ এখানে করি। এখানে ঘাস বড় আছে, লেকের পাড় আছে, মাঠ আছে, আর ফুলের বাগানগুলোতে যেখানে ঘাস বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। ৭-৮ বছর ধরে কাজ করি এবং ২৬শে মার্চ উপলক্ষে এবারও কাজ করতেছি। ইটা রং করতেছি, বেতির সামনে রং করতেছি, ঝর্ণার সামনে। গণপূর্ত বিভাগ জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে সৌধ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে সৌন্দর্য বর্ধন কাজ, ফুল গাছ রোপণ, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার কাজ সহ অন্যান্য যাবতীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এদিকে স্বাধীনতা দিবসকে ঘিরে সৌধ জুড়ে আইন শৃঙ্খলা নিশ্চিতে সকল ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানালেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার। স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য আগমন করবেন। এই আগমনকে উপলক্ষে ঢাকা জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে নেতৃত্বে আমরা ঢাকা জেলা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যারা ডিগনিটরি যারা এখানে আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। এই জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে দিবসটি উপলক্ষে নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে চৌকস দল কয়েক দফায় মোটরসাইকেল শোভাযাত্রার অনুশীলন সম্পন্ন করেছে। শহীদ বেদির সামনে গার্ড অব অনার সহ বিউগল অনুশীলনও শেষ করেছে সশস্ত্র বাহিনী। টানা ৩ দিন সৌধ এলাকায় দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ থাকার পর ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। বিজয় টিভি নিউজ ডেস্ক। দেশের জ্বালানি তেল গ্যাসের মজুত সহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দফতরে এই সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সহ বেশ কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রভাব, জ্বালানি তেল গ্যাস পরিস্থিতি সহ সার্বিক বিষয় ও করণীয় নিয়ে আলোচনা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে তিনি এই ডাক টিকিট ও আনুষঙ্গিক স্মারক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড অবমুক্ত করেন। একই সঙ্গে তিনি একটি বিশেষ সিলমোহরও উদ্বোধন করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ থেকেই এসব স্মারক ডাক টিকিট ও খাম নির্দিষ্ট ডাকঘরগুলোতে সাধারণ মানুষের সংগ্রহের জন্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। আজ তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এখন পর্যন্ত কোনো জ্বালানি পণ্যের দাম বাড়েনি। জ্বালানি নিয়ে সোশ্যাল মিডিয়াতে আতঙ্ক ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবার সচেতনতা কাম্য। ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী 1 মাসে জনকল্যাণ ও সামাজিক সুরক্ষায় সরকারের নেওয়া বেশ কিছু উদ্যোগ তুলে ধরেন। এ সময় গঠনমূলক সমালোচনা করে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। ইতিমধ্যেই আমাদের বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয় অত্যন্ত দক্ষতার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে জ্বালানির যে মূল্য আছে তার সঙ্গেও আমাদের মূল্যের বেশ ব্যবধান আছে এবং আমাদের যে সংকটকে মাথায় রেখে, যুদ্ধ সংকটকে মাথায় রেখে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গেই এই সময়কার পরিস্থিতিকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে এনেছেন। ফলে আমাদের এই মুহূর্তে কোনো সংকট নাই। আশা করি আমরা সংকটের মোকাবেলা করতে হবে না। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। রুহুল কুদ্দুস পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় তাকে আইনমন্ত্রী করা হয়েছে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। তিনি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেনের সংঘর্ষে 12 জনের মৃত্যুর ঘটনা গেটম্যানের দায়িত্ব অবহেলা থেকে ঘটেছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। র্যাব জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই রেল ক্রসিংয়ে দায়িত্বরত 2 গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান। এই ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযুক্ত গেটম্যান মোহাম্মদ হেলালকে গ্রেফতার করা হয়েছে। আজ রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব 11-র উপ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাইমুল হক। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন শঙ্কুচাইল এলাকা থেকে মোহাম্মদ হেলাল নামে ওই গেটম্যানকে গ্রেফতার করা হয়। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার 1 নম্বর এজাহার নামীয় আসামি। 22 মার্চ রাতে রেল ক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে থাকা মোহাম্মদ হেলাল, যে 1 নম্বর এজাহার নামীয় আসামি, তার দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে এই ঘটনার সাথে সম্পৃক্ত বলে অকপটে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম রেলওয়ে থানাধীন হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সারা দেশে পৌরসভা ও উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ কাজ তদারকি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থানীয় সরকারের যেসব প্রতিষ্ঠানে এডিসি ইউএনওরা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, খুব দ্রুত সময়ের মধ্যে সেখানে নির্বাচন দেওয়া হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্ব করবেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ অন্যান্যরা। এখন পর্যন্ত আমাদের উপজেলা পৌরসভাতে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নাই এবং সরকারের এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমরা প্রশাসক যেগুলোতে দিয়েছি এবং যেগুলোতে ইউএনও এবং এসিল্যান্ডরা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছে, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেব এবং সেই নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই এই প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিত্ব করবে। টাঙ্গাইলের কালীহাতিতে গোরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নাইম হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কবরস্থানের জমি নিয়ে প্রায় 2.5 মাস ধরে সওদাগর বংশের সঙ্গে মণ্ডল ও শিকদার বংশের লোকজনের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাতে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং বুধবার সকালে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইম সহ আহত হন অন্তত 6 জন। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। কবরস্থানের জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এখানে হচ্ছে 2টা গোষ্ঠী তারা একত্রিত হয়ে মারামারি করছে। পরবর্তীতে সরাসরি আমরা এখানে মগরা তদন্ত কেন্দ্রে যিনি তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাকে জানাই। উনি দ্রুত ঘটনাস্থলে উনি ওনার অফিসার ফোর্স দিয়ে আনেন। ঘটনাটা ছিল 6:30 থেকে 7টার দিকে। মেহেরপুরে আঞ্চলিক ট্রান্সফরমার চোর চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে উপজেলার চোখতোলা মাঠ থেকে ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, উপজেলার চোখতোলা মাঠের প্রধান সড়কের পাশে 3 জন সন্দেহভাজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত রড ও রেঞ্জ পাওয়া যায়। পরে তাদের দেয়া তথ্য মতে চেঙ্গারা মাঠের বৈদ্যুতিক খুঁটি থেকে চুরি করা একটি ট্রান্সফরমার উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। চেঙ্গারা এলাকা থেকে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়ার সময় তল্লাশিকালে আমরা 3 জন চোরকে আটক করছি। ট্রান্সফরমারের মালামাল উদ্ধার করছি। উক্ত বিষয়ে আমরা নিয়মিত মামলা নিচ্ছি এবং আমাদের তদন্ত অব্যাহত আছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাক চাপায় জুম্মান হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চালক আরমান হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগর গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গুচ্ছগ্রামে রাস্তার পাশে চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রেখে জুম্মান ও আরমান চা খাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে 2 জন আহত হলে তাদের উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিলে চিকিৎসক জুম্মানকে মৃত ঘোষণা করেন। ওইটা ছোট একটা কার্পেট আছে, ওইটাতে যে ছাড়ছে যে না, মানে আর ব্যালেন্স রাখতে নাই, এরকম মারছে। আবার গাড়িটা দোকানের ভিতর মনে করেন এক চাকা উঠতে দিচ্ছে। টানা 7 দিন ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আবারও আমদানি রপ্তানি শুরু হয়েছে। ঈদ ও সাপ্তাহিক ছুটিতে গত 17 মার্চ থেকে 23 মার্চ টানা 7 দিন বন্ধ ছিল বন্দরটি। এদিকে ছুটি শেষে কার্যক্রম শুরু হওয়ায় ধীরে ধীরে পণ্যজট কমতে শুরু করেছে। বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী, C&F এজেন্ট, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা কর্মচারীরা এবং শ্রমিকরা। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ঈদের ছুটি শেষে পুনরায় সব ধরনের কার্যক্রম চালু হয়েছে। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ।
চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে 5টি কঠোর শর্ত দিয়েছে ইরান, এমন তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার প্রেক্ষাপটে এই শর্তগুলো তুলে ধরেছে তেহরান। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে যেন আর কখনো যুদ্ধ শুরু না হয় এ বিষয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য নিশ্চয়তা দিতে হবে। এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে এবং চলমান সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। চতুর্থ শর্ত হিসেবে ইরানের নিয়ন্ত্রণ নিশ্চিত করে হরমুজ প্রণালীর উপর নতুন আইনি কাঠামো প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং পঞ্চম শর্ত হিসেবে ইরানের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রয়োজনে তাদের ইরানের হাতে তুলে দেওয়ার শর্ত জানানো হয়েছে। এর আগে ইরানের কাছে 15 দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে ওয়াশিংটনের দাবি, তেহরানের সঙ্গে তাদের আলোচনা ইতিবাচক অগ্রগতি দেখিয়েছে। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াতে আরও হাজার হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে এমন তথ্য জানানো হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী পেন্টাগন উত্তর ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে 82তম এয়ারবোর্ন ডিভিশনের সেনা মোতায়েনের পরিকল্পনা করছে, যা অঞ্চলে উত্তেজনা আরও বাড়াতে পারে। তেহরানের সামরিক কমান্ডাররা এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানাবেন বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। এদিকে এই পদক্ষেপকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখলেও দেশটির বিশ্লেষক ফুয়াদ ইজাদি সতর্ক করে জানিয়েছেন, আকাশপথের তুলনায় স্থলযুদ্ধে আরও বেশি ঝুঁকিতে পড়বে মার্কিন বাহিনী। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী আকবর আহমাদিয়ান বলেছেন, দীর্ঘদিন ধরেই সরাসরি সংঘর্ষের জন্য তেহরান প্রস্তুত আছে। মার্কিন সেনাদের আরও কাছে আসার বার্তা দিয়েছেন আলী আকবর আহমাদিয়ান। দেশ দুটি স্থল অভিযানে জড়ালে মধ্যপ্রাচ্য সংঘাত নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। নিজেদের স্কোয়াডকে আরও শক্তিশালী করতে শ্রীলঙ্কার অভিজ্ঞ স্পিনার মহেশ থিকসানাকে দলে ভিড়িয়েছে পাকিস্তান সুপার লিগের নতুন দল হায়দ্রাবাদ কিংসম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি এ তথ্য জানিয়েছে। নতুন দল হিসেবে প্রথমবারের মতো পিএসএল এ খেলা হায়দ্রাবাদ কিংসম্যান শুরু থেকেই শক্তিশালী স্কোয়াড গড়ে তোলা লক্ষ্যে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় থিকসানার মতো অভিজ্ঞ স্পিনারকে দলে টানাকে বড় সংযোজন হিসেবে দেখছেন তারা। আন্তর্জাতিক টি-20তে 83 ম্যাচে 82 উইকেট শিকার করেছেন থিকসানা। ইকোনমি রেটে তার অবস্থান 7.08। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত তিনি। 225 টি-20 ম্যাচে 230টি উইকেট শিকারের কীর্তি রয়েছে তার। 26 মার্চ থেকে শুরু হতে যাওয়া 39 দিনের পিএসএল এর আসরের পর্দা নামবে 3রা মে। ফ্র্যাঞ্চাইজিটিতে এবার প্রথমবারের মতো 8টি দল অংশ নিচ্ছে, যেখানে নতুন সংযোজন হিসেবে রয়েছে হায়দ্রাবাদ কিংসম্যান ও রাওয়ালপিন্ডিজ। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সফল এবং প্রভাবশালী ফুটবলার মোহামেদ সালাহ অবশেষে লিভারপুল ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। দীর্ঘ 9 বছর ধরে অলরেডদের জার্সিতে মাঠ কাঁপানোর পর এই মিশরীয় কিংবদন্তি নিশ্চিত করেছেন যে চলতি 2025-26 মৌসুমই হতে যাচ্ছে অ্যানফিল্ডে তার শেষ অধ্যায়। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন মিশরীয় এই তারকা। এই মৌসুম শেষে তিনি লিভারপুল ছাড়বেন জানিয়ে সালা লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে সেই দিনটি চলে এসেছে। সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়েই নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখতে এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি। 2017 সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর 435 ম্যাচে 255টি গোল করেছেন মিশরীয় এই তারকা ফুটবলার। এছাড়া ক্লাবের হয়ে জিতেছেন 2টি প্রিমিয়ার লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, ওয়েফা সুপার কাপ, এফএ কাপ, 2টি লিগ কাপ সহ একটি কমিউনিটি শিল্ড। 4বার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জিতে ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল তিনি। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কাল মহান স্বাধীনতা দিবস, বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত। এবং তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।